নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। স্থানীয় বিজেপি নেতার এসআইআর ফর্মে তথ্য অসম্পূর্ণ, রাজনৈতিক মহলের তরজা। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীর 17/169 নম্বর বুথ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এনজিপি পুনর্নির্মাণের গতি প্রকৃতি খতিয়ে দেখতে স্টেশনে সাংসদ রাজু বিস্তা। 2026-এর মার্চে যাত্রী সুবিধা সম্পূর্ণ হওয়ার আশা। নতুন রূপে সেজে উঠছে এনজিপি স্টেশন। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতিকে একটি স্মারকলিপি প্রদান করা হলো। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতিকে উদ্বৃত্ত শিক্ষক বিন্যাস সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়। এদিন জেলা বিদ্যালয় সংসদের কাছে তারা দাবি করেন প্রত্যেকটি বিদ্যালয়ের অন্ততপক্ষে 4 জন শিক্ষক শিক্ষিকা থাকা প্রয়োজন। তা না হলে বিদ্যালয়ের পরিকাঠামো একেবারেই নষ্ট হয়ে যাবে। এছাড়াও তাদের দাবি, কোনো শিক্ষক শিক্ষিকা অসুস্থ অবস্থায় থাকলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের থাকেন তাদের ছুটির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বর্তমানে এসআইআর নিয়ে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা থেকে প্রধান শিক্ষকদেরও বিএলআরও দায়িত্ব পালন করতে হচ্ছে, ফলে নষ্ট হচ্ছে শিক্ষার পরিকাঠামো। তাই অবিলম্বে এই দায়িত্ব থেকে তাদের বিরত রাখতে হবে। এছাড়াও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছে তারা দাবি পেশ করেন। ব্যবস্থাটা তুলে যাওয়ার জায়গা গেছে, সেখানে যদি এই লোকদেরকে হচ্ছে যে শিক্ষকদেরকে যদি এই এসআইআর এর কাজে ওই বিএলওর কাজে যুক্ত করে দেওয়া হয় তাহলে আরো লাটে উঠবে পড়াশোনাটা। বিষয়টা কি আপনারা জানেন? হ্যাঁ, আমরা বলেছি, এটা বলেছি। এর আগেও ডেপুটেশন হয়েছে ওনার সাথে, একবার না 2-3 বার হয়েছে। আমরা জেলা প্রশাসনকে ডেপুটেশন দিয়েছি, রাজ্যগতভাবে আমরা রাজ্য শিক্ষা দপ্তরে দিয়েছি, সিইওর সাথে কথা বলেছি। এটা বাড়তি চাপ তৈরি হচ্ছে এবং মাস্টারমশাইরা শুধু তো এই 4 তারিখ অবধি না, এরপরে যখন হচ্ছে যে লিস্ট বেরোবে তারপরে আবার হচ্ছে যে ওই সবাইকে ডাকবে, কাগজপত্র দেখার জন্য যাদের ডাকবে সেখানে থাকতে হবে, তারপরে আবার ফাইনাল লিস্ট বেরোবে, তারপরেও ওনাদেরকে থাকতে হবে। স্বাভাবিকভাবে 3-4 মাস ধরে তাদের আর কোনো স্কুল করার থাকবে না। পরীক্ষার মরশুম, এই সময় যদি শিক্ষকরা বাইরের কাজে এনগেজ থাকেন। আমাদের সংগঠনের পরিষ্কার দাবি, শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদের যুক্ত করা যাবে না। এই দাবি দীর্ঘদিনের দাবি, এই দাবিতে আমরা লড়াই করছি, লড়াই চালিয়ে যাই। জেলায় কম বেশি সবই শিক্ষক, হ্যাঁ, বেশিরভাগ স্কুলের 1900-র উপরে হচ্ছে বুথ আছে আমাদের জেলাতে, 1800-1900 বুথ আছে। এবং আমাদের যা হিসাব যে প্রায় 1000-এর উপরে শিক্ষক শিক্ষিকাকে বিএলওর কাজে নিযুক্ত করা হয়েছে। এটা আপনি জানাবেন আজকে? হ্যাঁ, অবশ্যই জানাবো। এটা এর আগে অনেকবার জানাইছি, আবার জানাবো। আসলে ওনাদের বলবেন ওই পরিষ্কার, ওনারা বলেন এটা তো আমাদের বিষয় না, এটা তো নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশনকেও জানিয়েছি। একটা উদ্যোগ থাকা দরকার ভেতর থেকে, যে যারা শিক্ষা প্রশাসনটা চালাচ্ছেন, ডিআই চেয়ারম্যান, তাদেরও একটা মানসিকতা থাকা দরকার যে আমার শিক্ষকদের পড়াশোনার কাজে এনগেজ করি। তার জন্য ওনারা বিভিন্ন জায়গায় জানাতে পারেন, কিন্তু ওনাদের সেই উদ্যোগ নেই। স্কুল যদি উঠবে ভালো হবে। পুলিশকে ধমক সাংগঠনিক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়ের। অস্থায়ী সভামঞ্চ তৈরি করা হয়েছে ট্রাকের ওপর। সেই ট্রাক সরিয়ে ফেলার কথা বলেন মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজ। এ নিয়ে শনিবার দুপুরে বিজেপি নেতা দধিরাম রায়ের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ায়। ওটা আপনার ব্যাপার, ওটা আপনার ব্যাপার। ঠিক আছে, আপনার বাবার জমি ঠিক আছে, কারো জমিদারি নাই, জমিদারি কারো নাই। আপনি মিটিং করতে দিবেন না? আমি কেন করতে দিবে না? কেন করতে দিব না? এখানে মিটিং হবে, করেন। যদি আপনি বেশি ইয়া করেন আমি মেইন রোড বন্ধ করে দেব। ঠিক আছে, মেইন রোড বন্ধ করে দেব। আপনার যা করার আছে আপনি করবেন। हाजरामी একটা সীমা আছে। बोल रहा है सर, पीछे से ट्रैफिक फ्लो करेगा सर, उस साइड से। আমরা তো ट्रक एसोसिएशन की बात कर रहा हूं, लोग बोले ट्रक यहीं पे रहेगा। एसोसिएशনের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে কথা বলেছি, এখানে কোনো প্রবলেম নেই। আপনারা এসে এখানে প্রবলেম দেখাচ্ছেন। দাদা আপনার সঙ্গে আসে কথাই বলতে আসে, আমি তো আপনাকে কি বললাম? আমি এটা বললাম কি ট্রাক সরিয়ে দেন, আমি আপনার সঙ্গে কথা বলে আসলাম। আপনার ট্রেনটা তো সেরকম ছিল না। আমি ওনার সঙ্গে কথা বলছি, তো পারমিশন কার ওনার সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা বলতে আছি, আমি বলে গেলাম উনি সরাবেন না, উনি ওনার সঙ্গে সরাবো। হয়ে গেল। দুইজনের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হয়। বিজেপির দাবি, প্রথমে অনুমতি না দিয়ে শুভেন্দু অধিকারীর কর্মসূচি বানচাল করতে চেয়েছিল। হাইকোর্টের অনুমতি পাওয়ায় আবার নতুন করে মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজ ঝামেলা পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ। উত্তরবঙ্গে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের ভোটে ক্ষমতায় থাকেন, তাই তিনি এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ দিতে বাধা দিচ্ছেন। চ্যাংড়াবান্ধায় দলীয় সভায় শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে ক্ষমতায় থাকেন এবং তাই এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ দিতে বাধা দিচ্ছেন। তিনি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির চূড়ামণি আখ্যা দিয়ে রাজ্য থেকে হটানোর আহ্বান জানান। শুভেন্দুর দাবি, সীমান্তে বহু এলাকায় কাঁটাতারের বেড়া হয়নি, কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না। তিনি আরও বলেন, সিপিএম এর মীনাক্ষীর যাত্রা হিন্দু ভোট ভাগ করে তৃণমূলকে সুবিধা দেবে। এর আগে বিজেপি সীমান্ত রাস্তা আটকে মঞ্চ বানালে পুলিশের সঙ্গে দধিরাম রায়ের তর্কাতর্কি হয়, পরে মঞ্চ সরিয়ে নেওয়া হয়। মন্ডল সভাপতি BLA2 এই দলদাস পুলিশ জেলে নিয়ে গেছে। কিছুদিন আগে বিহার ভোট হলো, ফলাফল এলো 14 তারিখে। মিষ্টি বিতরণ হচ্ছিল, বিজয় মিছিল হচ্ছিল। অজয় রায়কে, দিনাটার নেতাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে 15 দিন জেল খাটালো এই পুলিশ। এই পুলিশের নাম হলো মমতা পুলিশ। এই পুলিশি রাজ খতম করতে হলে এই পশ্চিম বাংলায় পরিবর্তন আনতে হবে, রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে। তাই এসআইআর নতুন কিছু নয়। এরা বাধা দিচ্ছে কেন? বাধা এই জন্য দিচ্ছে, মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী। তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায়। ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন, তবুও আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আপনারা ভারতীয়। আপনাদের পরম্পরায় পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছেন, আপনাদের নাম থাকবে। কিন্তু এই যে বর্ডার দেখছেন, এখানে কি কি পাচার হয়? এখানে মানুষ পাচার থেকে সব পাচার হয়, হ্যাঁ কি না বলুন? বর্ডারে দাঁড়িয়ে আছেন তো, পাচার হয়। এবং সব বর্ডার এলাকায় বেড়া দেওয়া যায়নি। কেন দেয়নি শুনুন। 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে, মেঘালয় আছে, গাড়া কোচবিহারের বিভিন্ন প্রান্তে যেভাবে গ্যাং রেপ, নারী নির্যাতন, ছোট ছোট শিশু কন্যাদের উপরে অত্যাচার, আমরা রাস্তায় নেমে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য আবেদন করছি। আমরা বিহারে যেমন দেখলাম 243টা সিটের মধ্যে 202টা সিটে নরেন্দ্র মোদীর রাষ্ট্রবাদ, নীতিশ কুমারজির বিকাশবাদ আর সুশাসন সুরক্ষাকে সামনে রেখে বিহারে ঝড় বয়ে গেল এনডিএ তথা বিজেপির ঝড়। আজকে ঠিক একই ভাবে পশ্চিম বাংলায় আমাদেরকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন করে একদম পরিচ্ছন্ন, পরিশ্রুত, শুদ্ধ ভোটার তালিকা তৈরি করে পশ্চিম বাংলায় অপশাসন, কুশাসন, পরিবারবাদী কোম্পানি, তোষণের মাস্টার, দুর্নীতির চূড়ামণি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। এনজিপি পুনর্নির্মাণের গতি প্রকৃতি খতিয়ে দেখতে স্টেশনে সাংসদ রাজু বিস্তা। 2026-এর মার্চেই যাত্রী সুবিধা সম্পূর্ণ হওয়ার আশা। নতুন রূপে সেজে উঠেছে নিউ জলপাইগুড়ি স্টেশন। বিপুল পরিমাণে চলা নবীকরণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে এনজিপি স্টেশনে পৌঁছলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। স্টেশনের নানা কাজ পরিদর্শন করেন তিনি। কথা বলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিআরএম সহ রেল আধিকারিকদের সঙ্গে। স্টেশনের কাজকর্ম খতিয়ে দেখে সাংসদ জানান, ইতিমধ্যেই প্রায় 50% কাজ শেষ হয়েছে।
যাত্রীদের চলাচলের সুবিধা, আধুনিক সুযোগ সুবিধার পরিকাঠামো এবং স্টেশনের সামগ্রিক উন্নয়ন সবই চলছে নির্দিষ্ট গতিতে। রাজু বিস্তার আশা 2026 সালের মার্চের মধ্যেই যাত্রী সুবিধার মূল পরিকাঠামো প্রস্তুত হয়ে যাবে। তবে পুরো প্রকল্পের একটি উল্লেখযোগ্য অংশ নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ 2027 সালের মার্চের মধ্যে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। মোট 475 কোটি টাকার এই বিশাল প্রকল্প শেষ হলে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই স্টেশন আন্তর্জাতিক মানের রূপ পাবে বলে মত রেল কর্তৃপক্ষের। এদিন সাংসদ আরও জানান, এনজিপিতে এবার ডিএইচআর এর দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জন্য আলাদা একটি আধুনিক ভবন তৈরি করা হচ্ছে, যা দার্জিলিং পর্যটনের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। পরিদর্শনের সময় দিয়ে তিনি রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেন স্টেশনের আশপাশের ভাঙাচোরা রাস্তা দ্রুত সংস্কার করার জন্য। রেল আধিকারিকেরা তাকে আশ্বাস দেন রাস্তা মেরামতির কাজ অবিলম্বে শুরু করা হবে, যাতে সাধারণ মানুষের অসুবিধে কমে। এই দিনের কর্মসূচিতে সহযোগিতা করার জন্য রাজু বিস্তা ধন্যবাদ জানান সমস্ত সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনকে। তিনি বলেন, এত বড় প্রকল্প সফল করতে সকলের সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত জরুরি। নাগরিকদের সুবিধাই আমাদের প্রথম লক্ষ্য। নবীকরণের পথে এগোচ্ছে উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন, আর সেই যাত্রাকে আরও গতিশীল করতেই আজকের এই পরিদর্শন বলে জানালেন সাংসদ। की पूर्ति हो और उनको जो सुविधा मिलनी चाहिए वो सरकारें जो है उनको सुविधाएं उपलब्ध कराएं। और मुझे बताया गया यहाँ पुलिस प्रशासन का भी पूरा सहयोग है। इसके लिए सभी प्रशासन और पुलिस के लोगों को भी मैं बधाई देता हूँ। अब आपके कोई प्रश्न है तो वो पूछिए। एलिसिया बिल्डिंग में तो कच्चा हुआ है, ये बिल्डिंग ऑफिस इस तरह से फंक्शन करेगी। देखिए यहाँ डीएचआर वहाँ ऑफिस है, यहाँ डीएचआर का बिल्डिंग टर्मिनल बनेगा यात्रियों के लिए, और डिपार्चर के लिए अलग गेट रहेगा, अलग बिल्डिंग रहेगा, अराइवल के लिए डीएचआर के लिए अलग बिल्डिंग रहेगा। और वो डीएचआर को एक्सपीरियंस, दार्जिलिंग को एक्सपीरियंस करने के लिए चाय से लेकर के तमाम चीजें भी यहाँ पे उसकी प्रदर्शनी भी यहाँ पे लगेगी। रजू जी, ये रेल को लैंड को लिए जो एविक्शन के नोटिस जारी होता है, इसके लिए तृणमूल ये आरोप लगाता है चुनाव के लिए बीजेपी ये कर रहा है रेल के यूज करके। देखिए टीएमसी क्या कहता है मुझे उससे बहुत ज्यादा फर्क नहीं पड़ता, और टीएमसी जो कहता है उसका जवाब देना भी मुझे तो उचित नहीं लगता। टीएमसी का एक ही काम है, राजनीति करो, बयानबाजी करो, भ्रष्टाचार करो, और मुझे इन सब में पढ़ना ठीक भी नहीं लगता। ये विषय आया है, मैंने आज रेलवे के अधिकारियों से बात की है। 4 নম্বর ঘুমটি রেল লাইন সংলগ্ন জায়গায় দুদিন ধরে একই অবস্থায় পড়ে রয়েছে এক প্রভু ভক্ত। সেই গরুর প্রাণ সংশয়ের মধ্যে। সাহায্যের জন্য কাতর আবেদন স্থানীয় যুবকদের। গরুর প্রাণ বাঁচাতে দরকার চিকিৎসকের, তাই জোরহাটে এলাকার যুবকদের আবেদন প্রশাসন যাতে এই অসহায় গরুটির জন্য এগিয়ে আসেন। জানা গেছে গত 2 দিন ধরে একটি পায়ে দারুণভাবে আহত হয়েছে সেই গরুটি। চলাফেরা করতে পারছে না, পায়ে ধরেছে নানান রোগ। যদিও কিছু যুবক একজনকে এনে তার চিকিৎসা করানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়েছে, কারণ তার কাছে চিকিৎসা সংক্রান্ত কোনো দরকারি জিনিসপত্র ছিল না। তাই এই নিরীহ প্রাণীটির প্রাণ বাঁচানোর আবেদন করেছেন তারা বলেন, জেলা প্রশাসনের কেউ এগিয়ে আসলেই গরুটি হয়তো তার প্রাণ ফিরে পাবে। তো তোমরা তাও মোটামুটি যতটা পারো চেষ্টা করছো, আসলে কি হয়েছে? এই গরুটা হচ্ছে ওই আরেকটা গরু ছিল, সে জলাভক্ত হয়েছে, ও পাগলের মতন হয়েছে। এর সঙ্গে কথা করতে করতে একটা গাড়ি পিছনের চাকাটা ওর পার হয়ে গেছে, আর পাটা ভেঙে অনেকখানি পা হাড্ডি বেড়ে গেছে। এখন 2 দিন ধরে অসুস্থ, এখন ও যে ও চিকিৎসা না করলেও মরে যাবে এই গরুটাও। মানে ওর সাথে থাকে কি হয়েছে? ওর সঙ্গে থাকিয়েছিল, আচ্ছা, তো তোমরা চাও? আমরা তাও আসলাম একজন একটু এমনি ট্রিটমেন্ট করালাম। ও দাদা বললো যে ট্রিটমেন্টে লাভ নাই করে এটা পাটাকে বাদ দিতে হবে, তাহলে বাঁচবে না, বাঁচবে না। এখন আমরা কি করে বাঁচাবো? এটা তোমরাই পারবে একমাত্র বাঁচাতে রেখে, আমরা পারবো না। প্রশাসনকে সবাইকে জানানো হয়েছে, কেউ আসে না এখানটায়, আপনারাই পারবেন, আমরা পারবো না। আমরা অনেক চেষ্টা করছি, তাও আপনারা আমাদের দাদারা সবাই আছে এখানে, তোমরাই পারবে একমাত্র, যদি পারো। বাজার জুড়ে শীতের ফ্যাশনে এখন সবচেয়ে বড় ট্রেন্ড হলো পমপম টুপি। নভেম্বরের শেষেই উত্তরবঙ্গের হিমেল আবহাওয়া জমে উঠতেই জলপাইগুড়ির ব্যস্ত ডিভিসি রোড রঙিন শীতের টুপির মেলায় পরিণত হয়েছে। সারি সারি দোকানে সকাল থেকেই ভিড় ক্রেতাদের। বিক্রেতাদের মতে এবারে শীতের বাজার সম্পূর্ণভাবে ছোটদের ফ্যাশনকেই কেন্দ্র করে ঘুরছে। পুরনো সাদামাটা টুপির জায়গা দখল করেছে ফিউশন ডিজাইন, কার্টুন প্রিন্ট আর উজ্জ্বল রঙের নানা মডেল। সবচেয়ে নজর কেড়েছে পমপম টুপি। উলের তৈরি এই টুপির দুধারে থাকে 2টি নরম স্ট্রিপ। হালকা হাতে চাপ দিতেই পম শব্দ তুলে খাড়া হয়ে ওঠে 2টি কান। বাচ্চাদের মুখে দুষ্টু হাসি ফোটাচ্ছে এই অভিনব কৌশল। দামও সাশ্রয়ী হওয়ায় অভিভাবকদের মধ্যেও চাহিদা বাড়ছে। শুধু শিশু নয়, কিশোর কিশোরীরাও পছন্দ করছে নরম ফ্লাপি কিংবা নিয়ন রঙের নতুন ডিজাইন।
শীতের শুরুতেই তাই জলপাইগুড়ির বাজারের রঙে আড়ম্বরে এবং উৎসবের আমেজে ভরপুর। এবার বাজারে এই টুপিটা বেশি চাহিদা। কি টুপি, এটার নাম কি? পম হেডফোন। কত করে দাম? কেন এই টুপিটা ভাইরাল এত? এটা জুবিন গার্গ এটা পরে একটা ভিডিও ভাইরাল করেছিল, অরিজিনাল। বিক্রি হচ্ছে টুকটাক এখন বিক্রি হচ্ছে, এটাই আর কি চাহিদা বেশি। শীত পড়েছে কি তেমন হবে? কেন করেনি, এবার একটু লং দেরি উপরেই পড়বে হয়তো। তাও বিক্রি তো হচ্ছে, টুকটাক তো বিক্রি হচ্ছে। মোজা টুপি সেরকম বিক্রি নেই, এইটাই যা বিক্রি হচ্ছে, আর মোজাটাই টুকটাক। কম টুপি, কম টুপি। এটা আসামে জুবিন গার্গ যে গায়ক ছিল, উনি এই টুপিটা ব্যবহার করেছিল। তারপরে কি ভাইরাল? হ্যাঁ, তারপরেই ভাইরাল। দাম কত করে, কি বিষয়? দাম তো 280 ছিল, উনি এখন কমিয়ে আমাকে এটা 200 তে দিয়েছে। কি নাম টুপিটার বললো? টুপিটার নাম হলো পম টুপি। ঠান্ডা মানবে? ঠান্ডা মানবে কিনা বাচ্চাদের একটা আবদার পূরণ তো করতেই হয়। ঠান্ডা পড়েছে কেউ কি? ঠান্ডা মোটামুটি, জলপাইগুড়িতে এখনো সেমন ঠান্ডা পড়েনি। যেটা চাহিদা রয়েছে। এবার ওই যে জুবিনের যে আসামের যে গায়কটা ছিল, ওরই একটা যে টুপি পরে যে পারফরমেন্স করেছিল, ওই টুপিটা খুব ডিমান্ড। কি টুপিতে? এটা হলো আপনার এই যে কানটা ঠিক এভাবে আপনার এইভাবে পরে নিয়ে বাচ্চা বড় সবার এইটার উপরেই ডিমান্ড বেশি। কত করে দাম এই টুপি? এটা আপনার এখন বর্তমান এটা তো দামের কোনো ঠিক নাই না, এখন বর্তমান দাম যাচ্ছে 200 টাকা। 200 টাকা? হ্যাঁ, এখন এটা দাম কমতেও পারে বাড়তেও পারে। শীত পড়েছে? শীত তো মোটামুটি যা পড়তেছে তাতে মোটামুটি ডিমান্ড তো ভালোই হচ্ছে, বিক্রি হচ্ছে তো। প্রতি বছরই তো এই আশায় থাকেন? এই আশাতে কিন্তু এবার ঠান্ডাটা একটু আগে তো নভেম্বরে, তো মোটামুটি নভেম্বর হিসাবে ব্যবসা ঠিকই আছে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত চেয়ারম্যান, অনুপস্থিত ভাইস চেয়ারম্যান। জলপাইগুড়ি পুরসভায় দ্বন্দ্ব যেন ফের প্রকাশ্যে অব্যাহত রইল। জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। শনিবার স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রতিযোগিতায় সেরা হয়ে ওঠা ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার আয়োজন করা হয়। আমন্ত্রণ জানানো হয়েছিল পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এবং ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো দুজনকেই। অনুষ্ঠান মঞ্চে দুজনকে সংবর্ধনা জানানোরও পরিকল্পনা ছিল স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে, কিন্তু এদিন উপস্থিত হননি ভাইস চেয়ারম্যান। অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বিস্তারিত প্রতিক্রিয়া না জানিয়ে সংক্ষেপে বলেন তার অন্য কোনো জরুরি কাজ থাকতে পারে, তাই হয়তো তিনি আসতে পারেননি। এই বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো জানান, আমি বিশেষ কাজে জলপাইগুড়ির বাইরে আছি, তাই অনুষ্ঠানে থাকতে পারিনি। তবে যাই ব্যাখ্যা দেওয়া হোক না কেন, দুজনের মধ্যে চলা মতবিরোধ যে ফের প্রকাশ্যে এসেছে তা অনেকেরই মতে স্পষ্ট। উল্লেখ্য, পুরসভার নতুন বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মধ্যে বিরোধ চরমে ওঠে। মূলত পুরসভার কাজকর্মের ধরন, দায়িত্ব বন্টন এবং সিদ্ধান্ত গ্রহণ নিয়ে এই দ্বন্দ্বের সূত্রপাত বলে সূত্রের খবর। এদিকে সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, সেই প্রসঙ্গে এদিন প্রশ্নের মুখে পড়েন পুরসভার চেয়ারম্যান। এ বিষয়ে তিনি বলেন, প্রধান শিক্ষিকার অভিযোগের কোনো গুরুত্ব দেওয়ার মতো বিষয় নেই। যদি উনি সঠিক হতেন তাহলে অধিকাংশ শিক্ষিকা তার পাশে দাঁড়াতেন, কিন্তু তারা আমার অবস্থানকেই সমর্থন করছেন। পুরসভার প্রশাসনিক অন্দরের এই টানাপোড়েন আগামী দিনে কোন দিকে মোড় নেয় তা নিয়ে এখন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে আমরা সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করি, যার নাম আমরা দিয়েছি ক্ষুদে প্রতিভা অন্বেষণ। সেই যতগুলো প্রতিযোগিতা হয়েছিল তার আজকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। এত পুরস্কার ছিল যেটা আমরা আমাদের স্বাভাবিক বিদ্যালয় সেই টাইমে আমরা করতে পারিনি, তাই আমরা আজকে একটা ছুটির দিন বেছে নিয়েছি শনিবার দুপুরবেলার পরে। এই অনুষ্ঠানের সাথে আরেকটা অনুষ্ঠান সংযোজিত ছিল। আমাদের যে 5 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে যতগুলো বিদ্যালয় রয়েছে তাদের সম্মিলিত প্রচেষ্টায়
আমাদের পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যানকে আজকে আমরা সংবর্ধিত করলাম। উনি আমাদের বিদ্যালয়ের একজন অভিভাবক রূপে বিদ্যালয়ের পাশে সর্বদা থেকেছেন, তাই উনাকেও আজকে আমরা সম্মানিত করলাম এবং সেই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করলাম। বলছি যে এই যেহেতু 5 নম্বর ওয়ার্ডের মধ্যে যে সমস্ত স্কুল এবং এসএসকে রয়েছে সবাইকে ডাকা হলো, সেখানে ভাইস চেয়ারম্যানকে অবশ্যই তাকেও ডাকা হয়েছে এবং তিনি বিশেষ কাজে আসতে পারেননি। আমাদের যে সন্দীপ মাহাতো আছে উনাকেও ডাকা হয়েছে, উনি আমাদেরকে জানিয়েছেন উনি একটি বিশেষ কাজে আটকে গেছেন এবং উনি এই সম্মাননা হয়তো আগামী 2-1 দিনের মধ্যে গ্রহণ করবেন, এটাও আমাদের সাথে উনাদের কথা হয়েছে। অরূপ দে, প্রধান শিক্ষক। আজ সুনীতিবালা সদর গার্লসের বয়স 155 বছর। জলপাইগুড়ি শহর 2019 সালের আমরা 150 বছর পালন করেছিলাম, আর সুনীতিবালা বিদ্যালয় যেটা হাই স্কুল সেটা 2020 সালে তার 150 বছর পালন করেছে। আমি এর ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টও। এই প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটা শিশু, তার পরিবার, অনেকের সাথে আমার সম্পর্ক এবং প্রত্যেকটা স্কুলের টিচার, শিক্ষক মণ্ডলী সবার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক। এবং আজকে 5 নম্বর ওয়ার্ড এডুকেশন কমিটির তরফ থেকে আমাকে ডাকা হয়েছিল এবং ওরা সম্বর্ধিত করলেন আমাকে চেয়ারম্যান হিসেবে। আমি অত্যন্ত গর্বিত। জলপাইগুড়ি শহরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সাথে সুনীতিবালা বালিকা বিদ্যালয় এবং তারপরে সুনীতিবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ঐতিহ্য মিলেমিশে এক হয়ে গেছে, তাই এখানে আসতে পারা একটা আলাদা আনন্দের বিষয়। রাইট টু এডুকেশন, এবং সেই জায়গাতেও আপনি বলেছেন যে বাচ্চারা বারবার করে আসছে, ভর্তি হচ্ছে, এই একটা আবদার আমাকে মেটাতে হয়। কোথাও না কোথাও কি দেখা গেছে যে বেশ কিছুদিন আগে যে ঘটনা নিয়ে আদালত পর্যন্ত যেতে দেখা গেছে, সেখানে এই ধরনের একটা অভিযোগ উঠে এসেছিল, সেটাকে কিছু বলবো? ওনার অভিযোগের আমি কোনো গুরুত্বই দেই না, তার কারণ আমি আপনাদের আগেও বলেছি, যিনি যে প্রিন্সিপাল অভিযোগ করেছেন একটা টিচার ওনার সাথে নেই। যদি উনি সঠিক হতেন তাহলে শিক্ষক শিক্ষিকারা ওনার সাথে থাকতেন। শিক্ষক শিক্ষিকারা যখন আমাকে সমর্থন করেছে, তার মানেই বুঝতে হয় যে ওনার অভিযোগের সারবত্তাহীন। কাজে ব্যস্ত। স্থানীয় বিজেপি নেতার এসআইআর ফর্মে তথ্য অসম্পূর্ণ, রাজনৈতিক মহলে তরজা। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীর 17/169 নম্বর বুথ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, স্থানীয় এক বিজেপি বুথ সভাপতির এসআইআর ফর্ম অর্ধসমাপ্ত অবস্থায় পাওয়া গেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কার্যত চাপানোতো শুরু হয়েছে 2 রাজনৈতিক শিবিরে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সদর ব্লক 1 সভাপতি শুভঙ্কর মিশ্র দাবি করেন, উক্ত বুথ সভাপতি বাংলাদেশ থেকে এসেছেন বলেই তিনি এসআইআর ফর্মে সম্পূর্ণ তথ্য দিতে পারেননি। তার আরও অভিযোগ, ওই এলাকার আরও 4 জন বিজেপি কর্মী সমর্থকের এসআইআর ফর্মও অসম্পূর্ণ এবং সবার ক্ষেত্রেই পরিস্থিতি নাকি একই ধরনের। এদিকে বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করা হয়েছে, এসআইআর ফর্মে আবেদনকারী তার কাছে থাকা তথ্যই লিখবে, সেটাই নিয়ম। পরবর্তীতে হিয়ারিং এর প্রয়োজনীয় নথি দেখানো হবে। ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে তৃণমূল। বিজেপি আরও জানায়, সংশ্লিষ্ট বুথ সভাপতি ইতিমধ্যেই সিএএ আবেদনের ফর্ম জমা দিয়েছেন। দেখুন, আমার কাছে একটা কপি আছে, এই কপিটা আছে জয় মণ্ডল। এই এনওসি ফর্ম যখন দেওয়া হচ্ছে তখন আমরা স্বভাবত জানি যে এটার একটা প্রিভিয়াস হিস্ট্রি, যে তার বাবার বা তার পূর্বে যারা ছিল তাদের এপিক নাম্বার দিতে হয়, কিন্তু এই জয়দেব মণ্ডল হলো কিছু দিতে পারেনি। এরকম ভুড়ি অনেক আছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির নেতৃত্ব, যারা বিজেপির নেতৃত্ব আছে, বিজেপি যেমন এই জয়দেব মণ্ডল হলো এই বুথের সভাপতি, 17/169 নম্বর বুথের উনি বুথ সভাপতি। তা প্রশ্নটা আমাদের কাছে এটাই দাঁড়াচ্ছে যে যেই বিজেপি নেতারা, তাবর নেতারা যখন বারবার বলে যাচ্ছে যে পশ্চিমবাংলার বুকে খালি বিজেপি নেতারা, বিজেপি কর্মীরা তারা স্বচ্ছ, বাকি সমস্ত মানুষ হলো রোহিঙ্গা, বাংলাদেশি, নাহলে ঘুষপেটিয়া, এই বক্তব্যের বিরুদ্ধাচরণ করে আজকে একটা কথা বলি যে আজকে এই যে দেখা যাচ্ছে যে যেই বিজেপির বুথ সভাপতি তিনি তার ডিটেলস কিছু দিতে পারছে না, তাহলে আমরা এবার একটা প্রশ্নের কাছে প্রশ্ন রাখতে চাই বিজেপির সেই নেতাদের কাছে যে এদেরকে আপনারা কি হিসাবে দেখবেন? এই নেতৃত্বরা, যারা নেতৃত্ব বিজেপির লোক, যারা নেতৃত্ব আছে, তারা কেন তারা নিজের তথ্য দিতে পারছে না? আর বর্ডার এলাকা, বর্ডার দেখার দায়িত্ব থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন বারবার বলে যাচ্ছে যে বাইরে ঘুষপেটিয়ে ঢুকে যাচ্ছে, তখন আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে বিজেপির ষড়যন্ত্রটা ধীরে ধীরে মানুষের সামনে আসতে চলেছে। কারণ আপনারা দেখবেন এই কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। দেখবেন জলপাইগুড়ি জেলাতে শুধু এই বুথ সভাপতি নয়, যুব বড় নেতা রয়েছে যাদেরও হয়তো প্রিভিয়াস ডিটেলস দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, বিএলও করেছে, এর মধ্যে লেখা আছে কোনো তথ্য নেই, এর উপরে লেখা আছে সবগুলো নেই।
হ্যাঁ, সবগুলোর মধ্যে তথ্য নেই, পায়নি। বিএলও কোনো আমাদের বিএলও টুরাও দেখেছে, বিএলও দেখেছে, প্রত্যেকেই দেখেছে যে এটা তথ্য দিতে পারেনি, তাই এই ফর্মটা তারা নিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, ওনারা কথা হয়েছে, আমাদের এই অঞ্চলে যারা আছে, আমাদের নেতৃত্ব কর্মী আছে, প্রত্যেকে কথা বলেছে যে এটা তথ্য দিতে পারেনি। কি বলবেন এই বিষয়টা? কি এই বিষয়ে যখন আমাকে ইনকোয়ারি আসবে, ইনকোয়ারিতে ডাকবে, তখন আমি আমার যত আমার নথিপত্র আছে তখন আমি ওইগুলো জমা দেব। এখন বর্তমানে আমি এই ফর্মটাই রাখছি, যখন আমাকে ইনকোয়ারিতে ডাকবে তখন আমি সমস্ত ডকুমেন্ট জমা দেব। আচ্ছা, মানে আপনি কিছু দেখলেন না? আমি বাড়িতে ছিলাম না, এই বাড়িতে আসছি, আসার পরে তারপরে যে আমি ডকুমেন্টসগুলো সব তৈরি করছি, কিন্তু এখনো দেয়নি, শুধু প্লেনই রাখছি। যখন ইনকোয়ারি আসবে তখন আমি এটা জমা দেবো। হ্যাঁ, সিএর ফর্ম ফিল আপ করা হয়েছে, সিএতে আমি অ্যাপ্লাই করছি। কোথায় বাজানো বাড়ি আপনার? বিবেকানন্দ পল্লী, জলপাইগুড়ি। আচ্ছা, আপনি কি এই বুথের বুথ সভাপতি? হ্যাঁ। কোন দলের? ভারতীয় জনতা পার্টি, বিজেপির কি বুথ সভাপতি। আজকে শাসক দল যেভাবে এসআইয়ের বিরোধিতা করছে আমরা এটা দেখে আসছি, আর ফার্স্ট দিন থেকেই শুরু করেছে, একেবারে তৃণমূলের উপরের স্তর থেকে নিচু স্তর পর্যন্ত নেতারা বিভিন্নভাবে এসআইআরটাকে বন্ধ করার পরিকল্পনা নিয়েছে, কিন্তু মানে যেটা সত্যি কথা সেটা তো সম্ভব হবে না বা হয়নি। যেটা হচ্ছে এসআইআরটা কমপ্লিট হবে, এটাই স্বাভাবিক। এবার বিষয় হচ্ছে কাগজপত্রের বিষয়টা হচ্ছে প্রত্যেকেরই পরিপূর্ণ কাগজ থাকবে এমন কোনো কথা নেই। এবার কথা হচ্ছে অনেকেই বাংলাদেশ থেকে অনেক আগে এসেছে, কেউ অনেক পরে এসেছে। এবার বিষয়টা হচ্ছে যারা এসছে এরা কিন্তু হিন্দু ধর্মের মানুষ, এবং এরা রীতিমতো সে দেশে সংখ্যালঘু ছিল, সেই সংখ্যাগুরুদের অত্যাচারে এবং মানে সেখান থেকে বিতাড়িত হয়ে নিজের প্রাণ ভয়ে তারা চলে আসছে এক কাপড়ে, বাড়ি ঘর সব ছেড়ে। এবার বিষয়টা হচ্ছে তারা যখন এসছে, আমাদের রীতিমতো সিএ যে আইন লাগু হয়েছে, সেই সিএ আইনে যে বলা হয়েছে যদি হিন্দু ধর্মের অথবা খ্রিস্টান, পারসিক এবং জৈন ধর্মের যদি কোনো সম্প্রদায়ের লোক হয়, ভারতবর্ষে একেবারে বিনা বাধায় বা বিনা কাগজপত্রে বসবাস করতে পারে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। শুধুমাত্র যারা অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলমান এবং তারপর হচ্ছে আপনার হচ্ছে রোহিঙ্গা, এদের আমাদের এই ভারতবর্ষে কোনো স্থান নেই, এটাই হচ্ছে মূল বিষয়। এবার ব্যাপারটা হচ্ছে তৃণমূল তার নিজের রাজনৈতিক বা সস্তা রাজনীতি করার জন্য তারা চিন্তা করছে যে এরা যেহেতু বিজেপি করে এবং যার নাম উঠে আসছে জয় মণ্ডল, সে বিজেপির সভাপতি, বুথ সভাপতি, যে কারণে আজকে এরা একটা অপপ্রচার চালাচ্ছে যাতে এর নাম বাদ দেওয়া হয়। তিস্তার চরে হাতির তাণ্ডবে লাউ সবজি ক্ষেত নিশ্চিহ্ন, মাথায় হাত কৃষকদের। ধান ক্ষেতের পর এবার সবজি ক্ষেতে হাতির তাণ্ডব। রাতারাতি লাউ ও নানা শাকসবজির চাষে ভয়াবহ ক্ষতি হওয়ায় মাথায় হাত মাল ব্লকের গজলডোবার 10 নম্বর সংলগ্ন তিস্তার চর এলাকার কৃষকদের। গত রাতের ঘটনায় অন্তত 5 থেকে 6 জন চাষির কয়েক বিঘা জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কৃষকদের অভিযোগ, রাতের অন্ধকারে প্রায় 5 থেকে 6টি বন্য হাতির একটি দল পাশের কাছামবাড়ি জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ে। শুরুতে তারা 4 থেকে 5 বিঘা জুড়ে থাকা লাউয়ের ক্ষেত তছনছ করে দেয়। লাউয়ের জানলা ভেঙে একে একে সমস্ত লাউ গাছ মাটিতে ফেলে দেয় হাতির দল। পরে পাকা লাউ খেয়ে এবং অবশিষ্টগুলো পায়ের তলায় পিষে নষ্ট করে। স্থানীয়দের হিসেব 200-র বেশি লাউ নষ্ট হয়েছে। পাশাপাশি ক্ষতি হয়েছে বাঁধাকপি, বেগুন, লঙ্কা সহ অন্যান্য সবজি ক্ষেত। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিপাকে পড়েছেন। তাদের কথায় গত মাসে টানা বৃষ্টিতে ধান ও সবজি ক্ষেত ডুবে গিয়েছিল, সেই ক্ষতি সামলাতে নতুন করে লাউ ও অন্যান্য সবজি লাগিয়েছিলাম। এবার হাতির অত্যাচারে সব জমি একদম নষ্ট হয়ে গেল। ঋণ কিভাবে শোধ করব বুঝতে পারছি না। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে প্রায়শই কাছামবাড়ি জঙ্গল থেকে হাতির দল খাবারের সন্ধানে বেরিয়ে আসে, তবে এমন ব্যাপক ক্ষতির ঘটনা দীর্ঘদিন দেখা যায়নি। এ বিষয়ে বন দপ্তরের এক আধিকারিক জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে কৃষকদের ক্ষতিপূরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাতির দল যাতে নিয়মিত জনবসতিতে ঢুকে না পড়ে সে বিষয়ে বিশেষ নজরদারির আশ্বাসও দিয়েছেন তারা। স্থানীয় চাষিদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন ক্ষতির মুখোমুখি হতে হবে আরও বহু কৃষককে। এখানে 4 বিঘা জমি লাউ চাষ করেছিলাম, তো অনেক কষ্ট করে ঋণ করে লোকের কাছ থেকে টাকা এনে অনেক কষ্ট করে, আমি খুব গরিব লোক, চাষ করেছিলাম। গতকালকে হাতি এসে 5টা হাতি এসে আমার সব লাউ জাংলা সর্বনাশ করে দিয়েছে। এখন আমার বেঁচে থাকার কোনো উপায় নেই। এরকম অবস্থার মধ্যে এখন লোকের টাকা দেবো কোত্থেকে, আর নিজেই বা কী করে বেঁচে থাকবো।
4 বিঘা জমিতে 1 লাখ টাকা খরচ হয়েছে। 1 লাখ টাকা যদি আপনি এটা বিক্রি করতে পারলে না হলে 3-3.5 লাখ টাকা বিক্রি করতে পারতাম, শোধ করতে পারতেন। শোধ করে আমি বেঁচে থাকার আমার 1.5-2 লাখ টাকা আমার লাভই হতো। ছেলেপেলে এই ফরেস্ট থেকে আসে, আমরা তো চরে তিস্তা চরের মধ্যে করেছি, আমরা তো এর আগে তো কোনোদিন আমাদের এরকম ভাবে ক্ষতি করেনি। আমরা তো মানুষের কাছে ঋণ করে রিস্ক নিয়ে কাজটা করেছি যে ফসলটা আমরা করব। আমরা তো অ্যাকচুয়ালি কৃষক, আবেদন যাচ্ছি আমি যে কৃষক, আমি একটা গরিব মানুষ, আমার কিছু সাহায্য করুক সরকার। মমতা ব্যানার্জি অনেক জায়গায় সাহায্য করে, আমি চাই সরকারের দিদির কাছে যে আমরা কিছু দিদি আমাদের সহযোগিতা করুক। লাভের আশায় ভিন রাজ্যের ধুনচিরা এবার জলপাইগুড়িতে। লাভের আশায় ভিন রাজ্য থেকে ধুনচিরা জলপাইগুড়িতে। শীত পড়তেই প্রতি বছরের ন্যায় এবছরও বিহারের বিভিন্ন জায়গা থেকে ধুনচিরা জলপাইগুড়ির বাজারে এসে থাকেন। এবছর তারা জলপাইগুড়ির বাজারে এসেছেন। মূলত শীত পড়ার আগে থেকেই বিহারের বিভিন্ন জায়গা থেকে ধুনচিরা জলপাইগুড়িতে এসে থাকেন কিছু লাভের আশায়। এবছর তারা এসেছে সেই লাভের জন্য, কিন্তু আগের তুলনায় এখন বাড়ি বাড়িতে লেপের ব্যবহার অনেকটাই কমে গিয়েছে। ব্যবহার হয় আধুনিক ব্ল্যাঙ্কেট। তবুও আশা যদি কিছু লাভ হয়। পুরনো দিনের কিছু কিছু মানুষ আজও লেপের ব্যবহার করেন, তাই বেশ কয়েকটি বাড়িতে শীতের লেপ তৈরি করার কাজ করেছেন এই সমস্ত ধুনচিরা। তারা বলেন আগের তুলনায় এখন আর তেমন কেউ লেপ বানায় না, বিভিন্ন রকমের ব্ল্যাঙ্কেট পাওয়া যায়, কিন্তু কিছু কিছু মানুষ লেপের ব্যবহার করে থাকেন। আর তার জন্যই আমরা বাইরের রাজ্য থেকে জলপাইগুড়িতে এসেছি। কাজ মোটামুটি রয়েছে। দিদি এখন কি লোক এই এখন তো লোক কম্বলই ইউজ করে, এখন তো আর লেপ কেউ ইউজ করে না। না, দামের দিক থেকে কি দেখছেন? দামের দিকে আমি আসলাম, এখন দেখছি, তারপরে তো বুঝবো। এখনই আসলাম। কোথা থেকে এসেছেন মূলত আপনারা? कहाँ से आए? बिहार से। बिहार से। क्या क्या कर रहे हैं आप? काज रजाई का काम, लेप तो का काम अच्छा हो रहा है काम? हाँ हो रहा है। और घटती ये ब्लैंकेट बाहर हो गए। ब्लैंकेट है ना? हाँ हाँ। तो ऐसे लेप बनाने में कितना दिक्कत है ये। লেপের কাজ কেমন এখন? শীত তো পড়ে গেছে। এখন দেখেন লেপে কাজ এখন কমে গেছে, লেকিন মানে তোষক বালিশ এইটা বেশি হইতেছে, ব্ল্যাঙ্কেট বাইর হয়ে গেছে, একটু আমার কাজটা কমে গেছে, বুঝছেন তো। আপনার কোথা থেকে আসছেন? আমার তো বিহার থেকে আসি এখানে। এই সময় আসেন? এই শীতের সময় আসি। এবার এসে কেমন দেখছেন শীতের শুরুতেই? अब देखी अब শীতে মানে কেভাবে পড়তেছে, তারপরে তো এখন তো কি মৌসুম। কাজ কেমন? কাজ তো এখন চলতেছে ওই মোটামুটি তোষক বালিশ চলতেছে বেশিরভাগ, লেপ এখন কমে গেছে, ওই ব্ল্যাঙ্কেট বাইর হয়ে গেছে একদিন। এই জন্য পেশাতে কিছু টান পড়েছে না? টান তো পড়ে গেছে, ঠিক। আর তো কি করা যাবে, এটা তো কোনো ই না। আচ্ছা, কি নাম আপনার দাদা? নাম তো আমার রহমুদ্দিন পড়বে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। চার চাকা, দু চাকা সহ যাত্রীবাহী বাস ও লরিতে করা হলো চালান। দ্রুতগতির গাড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বাগডোগরা ট্রাফিক গার্ড। বাগডোগরা এশিয়ান হাইওয়েতে বিভিন্ন চার চাকার গাড়ি, দুই চাকার বাইক ও যাত্রীবাহী বাসের দ্রুত গতির বিরুদ্ধে পথে নামে ট্রাফিক গার্ডের কর্মীরা। একাধিক গাড়িতে গতি বেশি থাকায় জরিমানা বাবদ কাটা হয় চালান। মূলত পথ দুর্ঘটনা এড়াতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ট্রাফিক সূত্রে জানা গিয়েছে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল
30 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। স্থানীয় বিজেপি নেতার এসআইআর ফর্মে তথ্য অসম্পূর্ণ, রাজনৈতিক মহলের তরজা। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীর 17/169 নম্বর বুথ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এনজিপি পুনর্নির্মাণের গতি প্রকৃতি খতিয়ে দেখতে স্টেশনে সাংসদ রাজু বিস্তা। 2026-এর মার্চে যাত্রী সুবিধা সম্পূর্ণ হওয়ার আশা। নতুন রূপে সেজে উঠছে এনজিপি স্টেশন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।